सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর যে কন্টেন্ট, যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে যদি গ্রহণ করতে পারেন এবং এর সারমর্মটাকে যদি একদম একটা বাইবেলের মতো, ধ্রুবসত্যের মতো অনুসরণ করতে পারেন, তাহলে কিন্তু আসন্ন 29 মার্চের যে গ্রহ সন্নিবেশ এবং তার পরবর্তীকালে যে প্রভাব, সেই সমস্ত বিষয়কে কিন্তু সঠিকভাবে মোকাবিলা করা যাবে। এবং তার চেয়েও যেটা বড় কথা, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজির যে এসেন্স, জ্যোতিষশাস্ত্র আমাদের যে সহায়তা করতে পারে, সেই প্রকৃত আসল সহায়তার জায়গাকে আমরা গ্রহণ করতে পারবো, পেতে পারবো। আমাদের আলটিমেট যে রিকোয়ারমেন্ট সেটা কি, সেটা আমাদের বুঝতে হবে। আমরা অবশ্যই অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে থাকি বিভিন্ন জীবনের কাম এবং অর্থ, এই দুটো পুরুষার্থ কেন্দ্রিক রিকোয়ারমেন্ট নিয়ে, প্রয়োজন নিয়ে। বিয়ে হবে কি না, সন্তান হবে কি না, গৃহ হবে কি না, বিদ্যা হবে কি না, অর্থ হবে কি না, কর্ম পরিবর্তন হবে কি না, বিদেশ যাত্রা হবে কি না, এই সমস্ত এন্ডলেস কোয়েশ্চেন্স। কিন্তু সবই আমাদের কাম পুরুষার্থ এবং অর্থ পুরুষার্থ কেন্দ্রিক। ধর্ম পুরুষার্থ এবং পরম পুরুষার্থ মোক্ষ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। ধর্ম পুরুষার্থ নিয়ে জ্যোতিষের শরণাপন্ন হলে জ্যোতিষী যে গণৎকার, যে অ্যাস্ট্রোলজার, সে কিছু অ্যাডভাইস দেবে, কিছু পরামর্শ দেবে, যাতে ধর্ম সংক্রান্ত কিছু বিষয়ে আপনি অবগত হয়ে একটা সাস্টেনেবল মডেল জীবনে তৈরি করতে পারেন, ধারণ শক্তি জীবনে উৎপন্ন করতে পারেন এবং বৃদ্ধি করতে পারেন। কিন্তু মোক্ষ যে পরম পুরুষার্থ, সেটা নিয়ে কারুর মাথা ব্যথা নেই, এবং সেটাই হচ্ছে কি টু দ্য এন্টায়ার মিস্ট্রি। এই যে আমাদের জীবনের পথ চলা, যেখানে আমরা সবসময় নানান জাগতিক, সাংসারিক, মেটেরিয়ালিস্টিক বিষয়ে এনগেজ থাকি, ইনভলভ থাকি, সেটা অবশ্যই কোনো অন্যায়, অন্যায্য, ইললেজিট বিষয় নয়। স্বয়ং দেবী দুর্গা বলছেন শ্রী শ্রী চণ্ডীতে, ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। এটা আমি আপনাদের মন্ত্র সাধনাতেও দিয়েছিলাম। ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। অর্থাৎ যা তুমি চিন্তা করবে, তোমার মনের মধ্যে যা থটস, বিচার উৎপন্ন হবে, সেগুলো কিন্তু জীবনে নিশ্চিত প্রাপ্নোতি, অবশ্যই প্রাপ্তি হবে, অবশ্যই সেটা জীবনে ম্যানিফেস্ট হবে। কিন্তু সেটা এই জীবনে ম্যানিফেস্ট হবে না তার জন্য আরও 10টা জন্ম নিতে হবে, সেখানে কিন্তু এই মেনশনটা নেই। কিন্তু থটস, ইন্টেনশনস, আইডিয়াস, ফিলিংস, ইমোশনস জেনারেটেড ওয়ান্স উইল ডেলিভার রেজাল্টস। তার জন্যই কিন্তু জন্ম মৃত্যুর এই সাইকেলটা চলছে। তো রাজা সুরত এবং বৈশ্য সমাধি মেধামুনির আশ্রমে গিয়ে শ্রী শ্রী চণ্ডীর শরণাপন্ন হয়ে দেবী মাহাত্ম্য পাঠ করে, দেবী মাহাত্ম্য সাধনা করে তাদের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করেছিল। এই যে রিভার্সালটা, এটা কিন্তু মেনশনড আছে, এটা উল্লেখ আছে, এটা কোনো হংকিডরি নয়। কিন্তু তার জন্য সাধনার প্রয়োজন। এবার এই যে ডিমান্ড সাপ্লাইয়ের চেন, যে আমি কামনা করছি এবং সেটা পূর্তি হবে, কাম পুরুষার্থ আর অর্থ পুরুষার্থ। ইয়ম ইয়ম চিন্তয়তে কামম
তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। এই যে ডিমান্ড সাপ্লাইয়ের চেন, এটাই হচ্ছে আসল শেকল, আসল চেন, বন্ডেজ অফ মায়া প্রকৃতি। এই ডিমান্ড সাপ্লাই, প্রকৃতি নেচার চায় যে আমরা এই সাইকেলের মধ্যে আবদ্ধ থাকি। যে দ্বাদশ ভাব নিয়ে আমাদের চর্চা, আমাদের চিন্তার কারণ মীন রাশি, সেই দ্বাদশ ভাব কিন্তু ভোগ অ্যান্ড মোক্ষ দুটো বিষয়েরই কারক স্থান, এবং ভোগের কারক গ্রহ রাহু, মোক্ষর কারক গ্রহ শনি সেখানে সংযোগ করতে চলেছে। এবং পরম পুরুষার্থ যে মোক্ষ, সেই মোক্ষ স্থান হচ্ছে দ্বাদশ, এবং এই মোক্ষকে আমাদের আলটিমেট রিকোয়ারমেন্ট বলা হয়েছে। যে সব কিছু, এই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে সব রকম পাপ পুণ্য জিরো ব্যালেন্স করলে তবে আমরা এসকেপ ভেলোসিটি পাব। এই অরবিট থেকে আমাদের পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, শুক্র যে সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে, নিজ নিজ কক্ষপথে যে আবর্তিত হচ্ছে, আমরাও সেরকম প্রত্যেকটা জীবাত্মা আমাদের বিভিন্ন কামনা বাসনাকে কেন্দ্র করে আমাদের একটা বিভিন্ন লাইফ টাইমস তৈরি হচ্ছে, এবং আমাদের ডিফারেন্ট অরবিটস, এক একটা লাইফ টাইম এক একটা অরবিটের মতো। এবার প্লে স্কুলে শিশু, এখন তো 1-1.5 বছরেই সব অ্যাডমিশন হয়ে যাচ্ছে, তো ছোট শিশুকে যখন প্লে স্কুলে অ্যাডমিশন করে বাবা মা অভিভাবকরা, তখন আলটিমেট অবজেক্টিভটা কী, কিসের জন্য পড়াশোনা শুরু হয়? বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে যে হাতে খড়ি হয় এবং তারপর প্লে স্কুলে অ্যাডমিশন হয়, তার উদ্দেশ্যটা কী, আলটিমেট অবজেক্টিভটা কী? আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে যে শিশু লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে, এবং ধীরে 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 এক একটা বছর তার বিকাশ হবে, তার অগ্রগতি হবে। সে প্লে স্কুল থেকে কিন্ডারগার্ডেনে যাবে, কিন্ডারগার্ডেন থেকে 1, 2, 3, 4 করে সে ক্লাস 10-এর বোর্ডস দেবে, তারপর ক্লাস 12-এর বোর্ডস দেবে, তারপর সে গ্র্যাজুয়েশন স্নাতক স্তরে যাবে, তারপর সে পোস্ট গ্র্যাজুয়েশনে যাবে যদি সে যায়, বা সে কোনো ভোকেশনাল ট্রেনিং করবে, বা সে ডক্টরেট করবে, বা সে ইঞ্জিনিয়ারিং করবে, মেডিকেল সায়েন্স বা হোয়াট এভার একটা টার্গেট থাকে এডুকেশনের। তো যখন আমরা এই পরম পুরুষার্থ মোক্ষ বা রিলিজ বা বৈরাগ্য বা অনাসক্ত ভাবের উল্লেখ করছি, কথা আলোচনা যখন চর্চা করছি, তখন আমরা কিন্তু একথা বলছি না যে একটা প্লে স্কুলে যে শিশু ভর্তি হয়েছে, চাইল্ড অ্যাডমিটেড টু আ প্লে স্কুল, তাকে পিএইচডি ডক্টরেট লেভেলের পড়াশোনা দেওয়া হবে, লেসেন্স দেওয়া হবে, সে কথা কিন্তু আমরা বলছি না। আমরা যেটা বলার চেষ্টা করছি বা আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে প্রোগ্রেসটাকে মাথায় রাখতে হবে। বাবা মা যখন প্লে স্কুলে ভর্তি করলো সন্তানকে, তখন থেকে কিন্তু তার প্রোগ্রেসটা মাথায় আছে, সব সময় চিন্তা করা হচ্ছে। শিশু জন্মাবার পর যখন জন্মছক তৈরি করে হরোস্কোপ কাস্ট করে যখন বিচার করা হয়, তখন বাবা মা তার বিয়ে, সন্তান, তার বার্ধক্য, তার জরাব্যাধি নিয়ে প্রশ্ন করে। তাহলে কত দূর ভিশনটা যাচ্ছে। তাহলে এই যে প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে শিশু প্লে স্কুলে ভর্তি হওয়ার পর নিয়মিত
তার একটা রেগুলার বেসিসে তার একটা গতি পরিবর্তন হবে, তার মুভমেন্ট হবে এবং সে আরও উঁচু ক্লাসে, হায়ার ক্লাসেসে সে প্রমোটেড হবে। তো যখন আমরা জ্যোতিষের সঙ্গে ডিল করছি, আমাদের যখন জ্যোতিষ যখন আমাদের চর্চার বিষয়, যখন আমরা গ্রহদের দেখছি, গ্রহদের গতি পরিবর্তন দেখছি, মার্গী থেকে বক্রী, বক্রী থেকে মার্গী, গ্রহদের যখন আমরা সঞ্চার দেখছি এক রাশি থেকে আরেক রাশি, যখন আমরা গ্রহদের যোগ বিশ্লেষণ করছি, যখন আমরা নেটিভের জাতকের যখন আমরা জন্মছক বিচার করছি, তখনও কিন্তু আমাদের এই রকম অনুরূপ সিমিলার আউটলুকটা রাখতে হবে। এটাই সলিউশন। আমরা আমাদের বর্তমান যে প্রারব্ধ প্রকট হচ্ছে, তার দরুন যা অভিজ্ঞতা, যা অনুভূতি হচ্ছে আমাদের জীবনে, সেটা যেরকম আমরা এক্সপিরিয়েন্স করছি, while we are experiencing the effects of the present karma manifesting, সেরকম তার সঙ্গে একই তালে তাল মিলিয়ে প্যারালালি আমাদের সাইমালটেনিয়াসলি একটা প্রয়াস করতে হবে যে যা কিছু আমাদের ভুল চিন্তাভাবনা আছে, ত্রুটিপূর্ণ দোষযুক্ত যে সমস্ত মানসিকতা, মাইন্ডসেটস, সেগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। যে মানসিকতা থেকে, যে চিন্তন মনন থেকে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, দুর্ভোগ তৈরি হচ্ছে এবং আমাদের চেতনা চৈতন্যকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে প্লে স্কুলের ছাত্রছাত্রীদের যেরকম বাবা মারা আশা করে যে তারা ধীরে ধীরে প্রতি বছর তাদের একটা উন্নতি হবে, সেরকম আমাদেরও কিন্তু প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে, প্রতিটা বক্রগতি মার্গী গতির সঙ্গে সঙ্গে, প্রতিটা ঢাইয়া সাড়ে সাতির সঙ্গে সঙ্গে, প্রতিটা নোডাল অ্যাক্সিস রিটার্নের সঙ্গে সঙ্গে একটা উন্নতি, একটা কনসিয়াসনেস রেজিং প্রসেস এবং নেগেটিভ মাইন্ডসেট রিমুভাল প্রসেস কিন্তু আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে, চালু রাখতে হবে, এফেক্টিভ রাখতে হবে, জাগ্রত রাখতে হবে। এইটা হচ্ছে এসেন্স। বর্তমানে যা কিছু ভোগ করছি, সুখ ভোগ করছি, আনন্দ হচ্ছে, দুঃখ ভোগ করছি, কষ্ট হচ্ছে, বর্তমান সময়ে প্রারব্ধের সঞ্চিত কর্মের দরুন আমার জীবনে যা কিছু অনুভবের ধারা, সেটা তার মতো আসছে আমার কাছে, আমি আমার মতো সেটাকে রিসিভ করছি। কিন্তু এখানে ইতি টানলে হবে না, আমাকে বিয়ন্ড দিস ভাবতে হবে। এর বাইরে যদি আমি চিন্তাভাবনা না করি, ইফ আই ডোন্ট থিঙ্ক বিয়ন্ড দিস, তখনই কিন্তু আমার সমস্যা শুরু হয়ে যাচ্ছে। এবং এর ঊর্ধ্বে, এর বাইরে যেহেতু কোনো চিন্তাভাবনা হচ্ছে না, সেহেতু বারবার ওই ট্রানজিট, ওই গ্রহ পরিবর্তন, ওই সাড়ে সাতি, ওই ঢাইয়া আমাকে একেবারে জর্জরিত করে যাচ্ছে এবং ইচ টাইম ইট ইজ গেটিং ওয়ার্স। তো প্রথম যে বিষয়টার দিকে আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে চতুর্থ ভাবকে দেখুন, কালপুরুষের ফোর্থ হাউস। কালপুরুষের ফোর্থ হাউস সুখ ভাব, সুখস্থান, হাউস অফ হ্যাপিনেস, এবং এটাই কিন্তু প্রথম মোক্ষ পুরুষার্থের ঘর। তাহলে সুখস্থানকে মোক্ষ পুরুষার্থ দেওয়া হয়েছে কেন? তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এই যে দুঃখ নিবারণের যে প্রচেষ্টা, রাজপুত্র সিদ্ধার্থ যখন গৌতম বুদ্ধে পরিণত হলেন, তখন তিনি উপলব্ধি করলেন যে পুরো জগৎ দুঃখময়, দুঃখম দুঃখম সর্বম দুঃখম,
এবং সেই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, ডিজায়ার। যে ডিজায়ার বলেছেন মা দুর্গা, ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। এদিকে শ্রী শ্রী চণ্ডীতে মা দুর্গা বলছেন যে তথাস্তু, যা চাইবে তাই পাবে, চিচিং ফাক। অন্যদিকে গৌতম বুদ্ধ বলছেন যে এই চাওয়া পাওয়াটাই হচ্ছে কারণ, দুঃখের কারণ। কেন? কারণ ফোর্থ হাউস যে সুখস্থান, সেই সুখস্থানের যে সুখ সেটা পার্মানেন্ট নয়, সেটা চিরস্থায়ী নয়, সেটা প্রচণ্ডভাবে বিশেষভাবে ক্ষণস্থায়ী, তার এফেক্ট খুব কম। তো দুঃখ নিবারণ করতে হলে সুখকে সঠিকভাবে বুঝতে হবে। অর্থাৎ সুখ ভোগ করো, কিন্তু সেখানে সুখ ভোগ করতে গিয়ে করাকালীন যেন মোহ উৎপন্ন না হয়। এটাই হচ্ছে ট্রিক। সেই ধরি মাছ নাচুই পানি। এই যে আমরা বাউন্ড বাই অ্যাটাচমেন্ট হয়ে যাই, কেন বাউন্ড বাই অ্যাটাচমেন্ট হয়ে যাই? কারণ সমস্ত অনুভূতির মধ্যে, সমস্ত এক্সপিরিয়েন্সের মধ্যে ইনহেরেন্ট, অন্তর্নিহিত মূল যে গুণধর্ম, ইনহেরেন্ট পাওয়ার অ্যান্ড নেচার অফ অল এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটাচমেন্ট। এই বিষয়টাকে ক্র্যাক করতে হবে যে এনজয় করো বাট ডোন্ট গেট অ্যাটাচড, মোহ যেন তৈরি না হয়। ধরি মাছ নাচুই পানি। এবং এই যে মোহ যেটা জেনারেটেড হচ্ছে, মোহর যে বীজ উৎপন্ন হচ্ছে, সেই বীজটা উৎপন্ন হচ্ছে আমাদের অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে। এবং সেখানে উৎপন্ন হয়, সেখানেই সেটা রাখা থাকছে, সেটাই তার ভান্ডার, সেটাই তার স্টোরেজ পয়েন্ট। এবং সাবকনশিয়াস মাইন্ডকে একমাত্র মন্ত্র সাধনার মাধ্যমে ধরা যাবে, অ্যাক্সেস করা যাবে। যে কারণে আমরা এবছর গ্রন্থি সাধনার, গ্রন্থি ভেদন যে সাধনা সেটা করছি, যাতে ওই যে গ্রন্থিগুলো, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি, আমি আপনাদের দোলযাত্রার সাধনায় দিয়েছি যে এক একটা গ্রন্থি আছে, এক একটা পয়েন্ট। গ্রন্থি অর্থাৎ এক একটা জায়গা যেখানে কর্মগুলো আটকে থাকে, কর্মগুলো সমস্ত এই যে মোহর যে বীজ, একটা প্রথমেই আমাদের মূলাধার চক্রের টেলবোন এরিয়ায় ব্রহ্মগ্রন্থি, যেটা গুরু ভেদন করেন। তারপর আমাদের অনাহততে হৃদয় কেন্দ্রে আমাদের বিষ্ণুগ্রন্থি, এবং তারপরে আমাদের আজ্ঞাচক্রে, এখানে ভুরুর এখানে রুদ্রগ্রন্থি। এই পার্টিকুলারলি এই তিনটে স্পট মোহর কারণ। তো এই যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করি, এই এক্সপিরিয়েন্সের যে লেসনটা, যে টিচিংটা, যে জ্ঞানটা, সেটাকে আমরা কমপ্লিটলি অগ্রাহ্য করি, অস্বীকার করি, এবং কিছুতেই সেটাকে আমরা মানতে চাই না। এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের যে লেসন, যে শিক্ষা, তারই স্বরূপ হচ্ছে শনি। শনি সেটাই আমাদের বলার চেষ্টা করে যে এনজয় করো, কিন্তু মোহ থেকে বি কেয়ারফুল। ধরি মাছ নাচুই পানি। আগামী ভিডিওতে আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, কারণ 29 মার্চ যে গ্রহ সংযোগ সংগঠিত হতে চলেছে, যে
গ্রহণ, সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। তার ফল তো আমরা যে যার মতো করে পাবো অবশ্যই। যারা মন্ত্র সাধনা করছেন তাদের অবশ্যই কিছুটা রক্ষা কবচের কারণে রিলিফ থাকবে, কিন্তু কোনো না কোনো সময় সামডে অর দি আদার পথ চলাটাকে একটু পরিবর্তন করতে হবে। প্লে স্কুলের শিশু পিএইচডির কথা ভাববে না, কিন্তু প্লে স্কুলের শিশুকে কিন্ডার গার্ডেনে ওঠার কথা ভাবতে হবে। ক্লাস 1-এর ছাত্রী ক্লাস 9-এর কথা ভাববে না, কিন্তু তাকে ক্লাস 2-এর কথা ভাবতে হবে, তাকে ক্লাস 2-এ উঠতে হবে, এবং ক্লাস 2-এ ওঠার জন্য তাকে পড়াশোনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ওই প্লে স্কুলেই পড়ে আছি। আমাদের যে আলটিমেট উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ওই ইগনোরেন্স, শ্রী অরবিন্দর উক্তি আপনাদের বলেছি, আওয়ার্স ইজ আ ওয়ার্ল্ড অফ ইগনোরেন্স, এবং সেই ইগনোরেন্স থেকে স্ট্রাইফ, এরার, সাফারিং। তো আগামী ভিডিওতে আমরা এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব, যাতে আমরা 29 মার্চের এনার্জিকে সঠিকভাবে অনুধাবন করতে পারি, এবং সেই অনুধাবনের পর সারমর্মকে বুঝে জীবনে একটা আমূল পরিবর্তন আনতে পারি, যে ট্রান্সফরমেশনের বাহক হতে চলেছে 29 মার্চ। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।